আমরা আজকে যে দুটো জিনিস পড়ব বলেছিলাম তার দ্বিতীয় অংশটা পড়ব, সেটা হচ্ছে বায়ুস্তম্ভের কম্পন, ভাইব্রেশন অফ এয়ার কলাম। কীরকম আমরা আমাদের অভিজ্ঞতা আছে বা অভিজ্ঞতা এরকম চেষ্টা করতে পারিস যে বাড়িতে যে জলের বোতলগুলো থাকে সেই বোতল, বা আমরা ছোটোবেলায় যেটা করতাম ওই পেনের যে ছিপিগুলো ঢাকাগুলো ওইগুলো মুখে দিয়ে, বা একটা ছোট্ট হোমিওপ্যাথিক ওষুধের শিশি সেইটাকে মুখে দিয়ে যদি আমরা জোরে আওয়াজ করি তাহলে দেখা যাবে সেখান থেকে আওয়াজ বেরোচ্ছে। তো বাড়িতে এটা ট্রাই করতে পারিস। আমি এখন এই করোনা পরিস্থিতিটার বোতলে মুখ দিয়ে এই ব্যাপারগুলো দেখাচ্ছি না, চেষ্টা করতে পারিস যে একটা বোতল নিলি, ওই 600 ml বা 500 ml এর বোতল, সেই বোতলে প্রথমে ফাঁকা অবস্থায় ওটাকে বাজানোর চেষ্টা করলি, তারপর আস্তে আস্তে ওটাকে জল ভরতে শুরু করলি, এবং জল ভরতে শুরু করলে যে আওয়াজটা বেরোচ্ছে সেই আওয়াজের কম্পাঙ্কটা লক্ষ্য করলি। কম্পাঙ্ক তুই তো আর ওখানে মাপতে পারবি না, কিন্তু তার তীক্ষ্ণতাটা লক্ষ্য করলি। তো এইটা কীরকম হয় সেটা একটা মানে বাড়িতে তোরা টাস্ক হিসেবে কাজ করতে পারিস। এরপরে থিওরিটা বলে তারপরে আমি ওটার সঙ্গে আবার মেলাবো। তো এইটা সাধারণ অভিজ্ঞতা। আরেকটা হচ্ছে যে বাঁশি আমরা সকলকেই বাজাতে দেখেছি, মানে সকলেই বাঁশি বাজাতে দেখেছি। সেই বাঁশিতেও আমরা ফু দিই, অর্থাৎ বাতাস পাঠানো হয় এবং সেখানে একটা বায়ুস্তম্ভ তৈরি হয় এবং সেটাকে কাঁপানো হয়, বিভিন্ন কম্পাঙ্কে কাঁপিয়ে তার থেকে বিভিন্ন সুর বার করা হয়। তার ফিজিক্সটা এই বায়ুস্তম্ভের কম্পন থেকে বোঝা যাবে। তো এই বায়ুস্তম্ভের কম্পন পড়তে গিয়ে আমরা প্রথমেই দু ধরনের পাইপের কথা পড়ব। একটা পাইপের এরকম একটা দিক বন্ধ, একটা পাইপের একটা দিক বন্ধ, এটাকে বলে বদ্ধ নল, ক্লোজড পাইপ। এবং আরেকটা কথা, এই পাইপগুলোকে বলা হয় অর্গান পাইপ। এই পাইপগুলোকে বলা হয় অর্গান পাইপ। তো এইটা হলো ক্লোজড অর্গান পাইপ। আরেকটা পাইপ হচ্ছে খোলা নল, দুটো মুখই খোলা আছে, তো এটাকে আমরা বলি খোলা নল। এটা হচ্ছে ওপেন পাইপ, ওপেন অর্গান পাইপ, ওপেন পাইপ বলি। তাহলে এই যে দু ধরনের পাইপ, অর্গান পাইপ, তার মধ্যে যে বাতাস আছে সেই বাতাসটাকে কাঁপানো হয়। এবার এখানে কাঁপানো হয় কি করে? এখানে কাঁপানো হয়, প্রথমে আমরা এইরকমভাবে দেখাচ্ছি যে একটা, আমি তো ফু দিয়ে কাঁপানোর কথা বললাম, একটা সুরশলাকা দিয়ে ল্যাবরেটরিতে এটাকে যখন এক্সপেরিমেন্ট করবো, এক্সপেরিমেন্টটা নেক্সট দিন আমি মানে এখানে কেমনভাবে করা হয় সেটা বলবো। তো এইটাকে যখন কাঁপানো হয় তখন এখানে এই সুরশলাকার বাতাস কাঁপে, এবং আমরা জানি এই শব্দটা, যে শব্দ তৈরি হলো সুরশলাকা থেকে, সেই শব্দটা এদিকে বিস্তার লাভ করে। এবং এটা কীরকম তরঙ্গের আকারে বিস্তার লাভ করে? অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিচুডাইনাল ওয়েভের আকারে বিস্তার লাভ করে। এখানে বায়ুস্তর যেটা আছে সেটা কোনো জায়গায় খুব কাছাকাছি আসে, যেটাকে আমরা কন্ট্রাকশন বলি বা কম্প্রেশনও বলতে পারি। আর কোনো কোনো জায়গায় একটু বায়ুস্তরের ঘনত্ব কমে যায়, সেই অংশটাকে আমরা রেয়ারফ্যাকশন বলি। তো এইরকম ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে এটা বিস্তার লাভ করে। এই বিস্তার লাভ করে কি হয় না, এই জায়গায় আসার পর এটা আবার প্রতিফলিত হয়। তাহলে একই রকমভাবে যেভাবে স্থাণুতরঙ্গ তৈরির কথা আমরা, যদিও স্থাণুতরঙ্গ একটা আলাদা চ্যাপ্টার, তার শেষেই এই অংশটা আছে, এটা ইন্টারেস্টিং বলে আমি এই অংশটা পড়াচ্ছি। তো স্থাণুতরঙ্গের তৈরির যে নীতি, অর্থাৎ একটা তরঙ্গ এবং উল্টো দিক থেকে আরেকটা তরঙ্গ তারা পরস্পরের উপরে চাপলো, এবং তার ফলে এখানে যে তরঙ্গটা তৈরি হলো সেটা এখানেই দাঁড়িয়ে রইলো, সেটা এগিয়ে গেল না, মানে এটা চলতরঙ্গ নয়, প্রোগ্রেসিভ ওয়েভ নয়। তাহলে এখানে প্রতিফলিত হবে এবং উল্টো দিক থেকে আসা তরঙ্গের সঙ্গে এই একে অপরের সঙ্গে মিলে এখানে একটা স্থাণুতরঙ্গ তৈরি করবে। আবার এখানেও একই জিনিস। এখানে ঘটনাটা কি হবে না, এখানে যেটা হবে যে এখানে বাতাসটা, এই যে পাইপের মধ্যে যে বাতাসটা, এই পাইপটা এই অংশটা বদ্ধ বাতাসের মতো আচরণ করবে, আর এই দিকে বাইরে যে বাতাসটা সেটা একটা চলাচল করছে এরকম বাতাস। এই দুটোর মধ্যে একটা মাধ্যমের তফাৎ হবে, এবং তার ফলে এই খোলা মুখ থেকেও দেখা যাবে যে এই যে শব্দ সেটা প্রতিফলিত হচ্ছে, শব্দ তরঙ্গ সেটা প্রতিফলিত হচ্ছে। তার মানে এখানেও এইদিকে শব্দ তরঙ্গ এবং এদিকে শব্দ তরঙ্গ পরস্পরের উপর চেপে সেটাকে এখানে একটা স্থাণুতরঙ্গ সৃষ্টি করবে। কিন্তু একটা বিষয় এখানে বলে নেওয়ার কথা, সেটা হচ্ছে যে আমরা বলেইছিলাম যে আমরা
পড়ব তির্যক তরঙ্গের ধারণা থেকে। এখানে যদিও তৈরি হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডাইনাল ওয়েভ, কিন্তু আমরা দেখাবো ট্রান্সভার্স ওয়েভ দিয়ে। তাহলে আমাদের নেক্সট যে পড়ার বিষয় এখনই যেটা পড়বো সেটা হচ্ছে এই বদ্ধ নল এবং খোলা নল, সেখানে কম্পনের ফলে যে এখানে আমরা সুরশলাকা দিয়ে শব্দ তৈরি করেছি এবং তার প্রতিফলন হয়েছে এবং সেই প্রতিফলিত শব্দ এবং মূল শব্দ তারা মিলে এখানে একটা স্থাণু তরঙ্গের সৃষ্টি করেছে, এখানেও করেছে, এখানেও করেছে। খোলা নলেও হবে, বদ্ধ নলেও হবে, এবং তার ফলে যে শব্দ তৈরি হবে তাদের মূল সুর, উপসুর, সমমেল, কোন কোন সমমেলগুলো বেরোয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে এবার আমি এই ছবিটাই আঁকবো, কিন্তু আর একটু বড় জায়গা নিই, সেজন্য এটাকে আর একটু বড় করে আঁকি। তাহলে আমরা বায়ুস্তম্ভের কম্পন পড়তে চাইছি। দুরকম বায়ুস্তম্ভের থিওরি আমরা পড়ব। একটা হলো বদ্ধ নল, একটা হলো বদ্ধ নল বা ক্লোজড পাইপ, আরেকটা হচ্ছে খোলা নল বা ওপেন পাইপ, এগুলোকে অর্গান পাইপ বলা হয়। তাহলে বদ্ধ নল এবং খোলা নলে সৃষ্ট যে স্থাণু তরঙ্গ, সেই স্থাণু তরঙ্গ থেকে কীরকম মূল সুর, উপসুর, কোন উপসুরগুলো বেরোয় সেগুলোই আমাদের পড়ার বিষয়। আমি দুদিকে আলোচনা করি। এবার প্রথমে আমরা বদ্ধ নলে আসি। বদ্ধ নল মানে সবসময় খেয়াল রাখবে, বদ্ধ নল মানে একটা দিক বন্ধ, একটা দিক খোলা। এবং এখানে শব্দ তরঙ্গের কথা বলছি, যেটা আসলে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডাইনাল ওয়েভ, কিন্তু এর ছবিটা আমরা আঁকবো তির্যক তরঙ্গ দিয়ে, বোঝাবো তির্যক তরঙ্গ দিয়ে। দেখ আমার কথাগুলো এগোয়, একদম শুরুতে না বুঝলে সবগুলো শেষ হলে একটা ধারণা তৈরি হবে। তাহলে এখানে যে শব্দ তৈরি হলো, আমরা এই বিষয়টা খুব কনফার্ম যে যেখানে বাতাসটা একদম এর গায়ে লেগে আছে, এখানে সবসময় নোড তৈরি হবে, অর্থাৎ নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। এখানে বাতাসের কোনো কম্পন হবে না, এখানে সবসময় নোড বা নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। আর খোলা মুখটাতে সবসময় সুস্পন্দ বিন্দু তৈরি হবে। একটা যদি তরঙ্গ আঁকি, এখানে কখনোই নিষ্পন্দ বিন্দু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে একদম বদ্ধ প্রান্তে নিষ্পন্দ বিন্দু এবং খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু। এবার সব থেকে সরল বা সব থেকে কম কম্পাঙ্ক বা সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যে ওয়েভ ফর্ম, সেটা কেমন হবে না, সেটা হবে এই রকম। ভেবে দেখবি যে এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের বা কম কম্পাঙ্কের কিছু হতে পারে না। এবার এটা কীরকম, এর দৈর্ঘ্যটাকে লিখি আমরা। এর দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর ভি ইজ ইকুয়াল টু এল ল্যামডা, এটা আমরা জানি। ভি ইজ ইকুয়াল টু এল ল্যামডা আমরা জানি। এবার এটা কতটা, এখান থেকে যদি ভাবিস যদি 0 হয় তাহলে তো ম্যাক্সিমাম হলো, তারপরে এটা আবার 0 হবে, তারপর উল্টো দিকের ম্যাক্সিমাম হবে, তারপরে আবার এটা 0 হবে। তাহলে এই যে ব্যাপারটা ভাবছি, এইটা হলে, এতটা হলে কি হতো, এতটা হলে হতো, আমি এটা মুছে দিই তাহলে সুবিধা হবে। মোটামুটিভাবে এতটা হলে হতো λ/2, একটা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, এটা হলো ল্যামডা। তাহলে এইখান পর্যন্ত কত, λ/4। এখানে যে ল্যামডাটা হয়েছে, এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে তার 4 ভাগের 1 ভাগ। তাহলে এক্ষেত্রে এল সমান λ/4, এল সমান λ/4। এটাকে আমরা λ0 বলছি। প্রথম এটাই মূল সুর, এটা হলো সব থেকে কম কম্পাঙ্কের শব্দ, সব থেকে কম কম্পাঙ্ক মানে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটা হলো মূল সুর, এখান থেকে যেটা নির্গত হবে। আবার আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এর এনটা আমি সেটাকে বলছি n0, অর্থাৎ মূল সুরের কম্পাঙ্ক, ইজ ইকুয়াল টু তাহলে কত, ভি বাই ল্যামডা। এখানে যা ল্যামডা হবে, এখান থেকে ল্যামডা কত, λ0 ইজ ইকুয়াল টু 4l, λ0 ইজ ইকুয়াল টু 4l। তাহলে n0 ইজ ইকুয়াল টু ভি বাই
ল্যামডা 0, তার মানে V/4L। তার মানে একটা বদ্ধ নল, সেই বদ্ধ নলকে যদি আমরা তার বায়ুস্তম্ভের কম্পনকে লক্ষ্য করি এবং তার থিওরিটা পড়তে শুরু করি, তাহলে দেখব প্রথমে সব থেকে কম কম্পাঙ্কের শব্দ যেটা বেরোচ্ছে, আগেই আলোচনা করেছি কোনো একটা শব্দের মধ্যে সব থেকে কম কম্পাঙ্কের শব্দটাকে বলা হয় মূল সুর। মূল সুরের কম্পাঙ্ক যেটা বেরোলো সেটা হলো V/4L, অর্থাৎ শব্দের বেগ, বাতাসের শব্দের বেগ ডিভাইডেড 4 ইন্টু L, মানে এই যে অর্গান পাইপ তার দৈর্ঘ্য। তাহলে হয় যে অর্গান পাইপের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে এই কম্পাঙ্কটা কমে যাবে, অর্গান পাইপের দৈর্ঘ্য যদি কম হয় তাহলে এই কম্পাঙ্কটা বেড়ে যাবে। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে এর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কীরকম এটা এখান থেকে পরিষ্কার। শব্দের বেগটা ফিক্স, এটা ধরেই নেওয়া হচ্ছে। তাহলে একটা বদ্ধ নল থেকে মূল সুরের কম্পাঙ্ক কত নির্গত হয় সেটা আমরা আলোচনা করব। এরপর বদ্ধ নল থেকে নেক্সট উপসুর কি হতে পারে না, এখানে সবসময় সুস্পন্দ বিন্দু বা অ্যান্টি নোড তৈরি হবে, এখানে সবসময় নিস্পন্দ বিন্দু বা নোড তৈরি হবে। এবার এর থেকে একটু কমপ্লেক্স হচ্ছে, একটু জটিল হচ্ছে। কীরমভাবে জটিল হচ্ছে না, লক্ষ্য কর, এখানে একটা মাঝে লুপ তৈরি হবে, এখানে মাঝে একটা লুপ তৈরি হবে। এগুলো একটু ছোট বড় হচ্ছে, হাতে আঁকা, এরকম আঁকলেই হবে, কোনো অসুবিধা নেই। এর থেকে ভালো আঁকতে পারলে তো ভালোই। তাহলে এই রকম এখানে এই যে ব্যাপারটা হলো, লেংথ তো অবশ্যই এটার যা লেংথ সেটা ওর মতোই L। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আবার যে যেখানে বদ্ধ মুখ সেখানে সবসময় নিস্পন্দ বিন্দু, যেখানে খোলা মুখ সেখানে সুস্পন্দ বিন্দু, এবং মাঝে একটা লুপ তৈরি হচ্ছে আর একটা নিস্পন্দ বিন্দু হচ্ছে। দুটো নিস্পন্দ বিন্দুর মাঝে সুস্পন্দ বিন্দু থাকবে, তারপর আবার সুস্পন্দ বিন্দু থাকবে। তো এখানে দেখ, এখানে L সমান কত? L সমান এইটা হলো λ/2 আর এইটা হলো λ/4। তাহলে L সমান কত না λ/2, কিন্তু এখন আর এই ল্যামডাটা এই ল্যামডা নয়, এখন এটা অন্য একটা ল্যামডা হয়ে গেছে। প্লাস মানে কম্পাঙ্ক বেড়েছে, তরঙ্গ দৈর্ঘ্য কমেছে, প্লাস λ1/4। তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে এখানে কত 2λ1 প্লাস λ1। তাহলে এখানে যেটা হলো সেটা হলো 3λ1/4, 3λ1/4। তাহলে λ1 সমান কত না 4L/3, 4L/3। তাহলে নেক্সট আমরা এই অবস্থায় যে কম্পাঙ্ক আমরা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে N1 বলছি সেটাকে। N1 মানে এটা মূল সুর হলে এটা প্রথম উপসুর, সেটা হচ্ছে V/λ1। তো λ1 সমান এইটা, তাহলে এটা হচ্ছে 3/4L ইন্টু V, মানে 3 ইন্টু V/4L মানে 3N0। তাহলে আমরা যে অংশটা পেলাম সেটা কি পেয়েছিলাম? মূল সুর, তারপরে প্রথম উপসুর, সেটা কিন্তু তৃতীয় সমমেল, অর্থাৎ এখানে দ্বিতীয় সমমেল নেই, এখানে দ্বিতীয় সমমেল অনুপস্থিত। তাহলে একটা বদ্ধ নল, সেই বদ্ধ নলে যখন আমরা বায়ুস্তম্ভের কম্পন আলোচনা করছি তাতে মূল সুর পাচ্ছি, তারপরেই যে উপসুরটা পাচ্ছি সেটা হলো তৃতীয় সমমেল। এরপরে আমরা নেক্সট আলোচনা করছি, একটু জায়গা নিচ্ছি এখানে বেশি। বদ্ধ নল, এখানে সুস্পন্দ বিন্দু, এখানে নিস্পন্দ বিন্দু, এখানে একটা লুপ তৈরি হয়েছে, আর একটু কমপ্লেক্স হচ্ছে ব্যাপারটা, এখানে দুটো লুপ তৈরি হবে, এখানে
দুটো লুপ তৈরি হবে। এখানে দুটো লুপ তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আরও কমলো, এখানকার থেকে এখানে কমেছিল, তারপর আরও কমলো। তাহলে এখানে যখন তরঙ্গ দৈর্ঘ্য কমলো, তার মানে ফ্রিকোয়েন্সি আরও বাড়লো। তাহলে এখানে যে এল সেটা সমান কত না, এইটা এটা হলো ল্যামডা প্লাস ল্যামডা বাই 4। তাহলে এটা কত হলো 5 ল্যামডা 2/4। এটা একটা অন্য তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 4L/5। তাহলে N2, N0, N1 এরপর N2, N2 সমান হচ্ছে V বাই ল্যামডা 2। তাহলে এটা হচ্ছে 5 ইন্টু ভি বাই 4L। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 5 ইন্টু N0, অর্থাৎ পঞ্চম সমমেল পেলাম। তৃতীয় উপসুর, কিন্তু এটা হলো পঞ্চম সমমেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বদ্ধ নল, তাতে যদি বায়ুস্তম্ভের কম্পন ঘটানো হয় তাহলে মূল সুর বেরোয়, তৃতীয় উপসুর বেরোয়, তৃতীয় সমমেল বেরোয়, পঞ্চম সমমেল বেরোয়। তার মানে অড সমমেলগুলো এখান থেকে নির্গত হয়। তাহলে কারা বেরোয় এখানে? প্রথমটা যদি 1 বলি মূল সুরটাকে, তারপর কে বেরোয়? 3 বেরোয়, 5 বেরোয়, এরপর 7 বেরোবে, এরপর 9 বেরোবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইটা হলো বদ্ধ নলের ক্ষেত্রে আমাদের আলোচনা। এরপরে আমরা খোলা নল নিয়ে আলোচনা করব। এবার আমরা খোলা নলের ক্ষেত্রে বিষয়টা দেখি। তাহলে আমরা একটা খোলা নল, এবং এই খোলা নলে আমরা শিখলাম যে মুক্ত প্রান্ত অর্থাৎ খোলা প্রান্ত দুটোতে সবসময় সুস্পন্দ বিন্দু অ্যান্টিনোড তৈরি হবে। তাহলে অ্যান্টিনোড দুটোর মাঝে নিশ্চয়ই কোথাও নোড থাকবে, অ্যান্টিনোড দুটোর মাঝে নিশ্চয়ই কোথাও নোড থাকবে। তাহলে এইটা হলো নোড। তাহলে এইটা হলো খোলা নলে সবথেকে কম কম্পাঙ্কের শব্দ যেটা নিঃসৃত হতে পারে বা নির্গত হতে পারে। তো এবারে এখানে আগের মতোই ক্যালকুলেশন করে, এটার লেংথটা একই, দুটো একই দৈর্ঘ্যের অর্গান পাইপ নিয়ে আমরা কাজ করছি, তবে তাদের তুলনা করতে পারবো ভালোভাবে। তাহলে এখানে এল সমান এটা কত, ল্যামডা বাই 4, এটাও ল্যামডা বাই 4। এর ক্ষেত্রে যা ল্যামডা, সেটাকে আমি এর ক্ষেত্রে আবার বলছি এই ল্যামডা 0-র সঙ্গে এই ল্যামডা 0 আলাদা। এটা খোলা নলের ক্ষেত্রেও সেটাকে ল্যামডা 0 বলছি, এটাকে ল্যামডা 0 ড্যাশ ল্যামডা 1 ড্যাশ বলে বলা যেতে পারতো। আমি ল্যামডা 0ই বলছি, কোথাও একটা লিখতে ভুল হতে পারে, সেজন্য ব্যাপারটা ভেবে নেই যে এল ল্যামডা 0 এল ল্যামডা 0 আলাদা কিন্তু। তাহলে খোলা নলের ক্ষেত্রে যে ল্যামডা 0, তাহলে সেটা হবে ল্যামডা 0/2। তাহলে ল্যামডা 0/2, তাহলে ল্যামডা 0 সমান 2L। তাহলে N0 সমান V বাই ল্যামডা 0, তার মানে V বাই 2L। তাহলে খোলা নলে মূল সুরের কম্পাঙ্ক আর বদ্ধ নলে মূল সুরের কম্পাঙ্ক, এই দুটোকে লক্ষ্য কর। খোলা নলে মূল সুরের কম্পাঙ্ক হলো V/12, আর বদ্ধ নলে মূল সুরের কম্পাঙ্ক হলো V/4L। অর্থাৎ খোলা নলে মূল সুরের কম্পাঙ্ক একই দৈর্ঘ্যের, বদ্ধ নলে মূল সুরের কম্পাঙ্কের কত গুণ? দ্বিগুণ। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ক্লাস 11-এর পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষাতে, অন্য জায়গাতে হয়তো অঙ্কের ফর্মে আসবে, ক্লাস 11-এর পরীক্ষাতে থিওরির ফর্মে আসতে পারে, যে দেখাও যে একই দৈর্ঘ্যের একটা খোলা নল এবং বদ্ধ নলের মধ্যে খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ। তাহলে জাস্ট এইটা করতে হবে, তাহলেই, তারপরে তোর সিদ্ধান্তটা লিখতে হবে। এরপর আমরা খোলা নলের ক্ষেত্রে আরেকটু জটিলতা বাড়াচ্ছি, মানে একটা লুপ তৈরি হবে লেংথ এল। এবার এখানে কিরকম, এই দুটোতে সবসময় সুস্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে এই ছবিগুলো কিন্তু বারবার আঁকা প্র্যাকটিস করবি, কারণ এইটা আঁকতে গেলে বারবার থমকাতে হয়। কাজেই নিজেরা যখন আঁকবি, পরীক্ষার খাতায় আঁকবি, তখন যেন এটা ভালোভাবে প্র্যাকটিস থাকে, নাহলে একটু আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে খোলা নলের ক্ষেত্রে আমরা নেক্সট যে কম্পাঙ্কের শব্দটা বেরোতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইটা তো ল্যামডা বাই 2, এটা ল্যামডা বাই 4, এটা ল্যামডা বাই 4, তাহলে ল্যামডা বাই 4, ল্যামডা বাই 2, ল্যামডা বাই 4, তার মানে আলটিমেটলি এটা হলো ল্যামডা। তাহলে এখানে তো দেখতে পাচ্ছি এল ইজ ইকুয়াল টু ল্যামডা, এটাকে ল্যামডা 1 বলছি। আবার বলছি এই ল্যামডা 1 এবং এই ল্যামডা 1 এক নয়, এটা বদ্ধ নলের ক্ষেত্রে, এটা
খোলা নলের ক্ষেত্রে, কিন্তু আমরা আলাদাভাবে বলছি বলে এটাকে একই নাম দিয়েছি। তাহলে λ1, তাহলে n1 অর্থাৎ প্রথম উপসুর যেটা এখান থেকে বেরোবে সেটা হচ্ছে v/λ1 সমান হচ্ছে v/l। তাহলে v/l মানে 2 × v/2l, তার মানে এটা হলো 2n0। তাহলে দেখ এখানে যেটা প্রথম উপসুর বেরোলো সেটা কিন্তু দ্বিতীয় সমমেল অর্থাৎ মূল সুরের দ্বিগুণ। এইটা বদ্ধনলের ক্ষেত্রে অন্যরকম, সেটা বোঝা যাচ্ছে। এরপরে আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে আবার একই দৈর্ঘ্যের একটা নল নিয়েছি, বোঝা যাচ্ছে এখানে দুটো লুপ তৈরি হবে। এখানে সবসময় সুস্পন্দ বিন্দু তৈরি হবে, এরকম। তাহলে দেখ দৈর্ঘ্য এইটা হলো ল্যামডা, এইটা হলো λ/2, এটা হলো এটা λ/4, এটা λ/4, আর এইটা হলো ল্যামডা। তাহলে ল্যামডা প্লাস λ/2, তার মানে এটা হলো l = 3λ। এবার এটাকে λ2 বলছি, এর কম্পাঙ্ক বেড়েছে, তরঙ্গ দৈর্ঘ্য কমেছে, সেরকম একটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে হয়েছে। তাহলে 3λ/2 এটা হলো ল্যামডা প্লাস λ/4, λ/4, তাহলে 3λ2/2। তাহলে 3λ2/2। তাহলে আমরা l সমান 3λ2/2। তাহলে λ2 = কত না 2l/3, 2l/3 λ2 = তাহলে এখান থেকে n2 = কত না v/λ2 = v/12/3। তাহলে এটা হলো 3v/12, তার মানে 3 × v/12। তো এখানে আমরা যা দেখতে পেলাম 3 × n0, তাহলে তৃতীয় সমমেল আমরা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে মূল সুর পেলাম, দ্বিতীয় সমমেল পেলাম, তৃতীয় সমমেল পেলাম। এরকমভাবে যদি আমরা করে যাই তাহলে দেখব এখানে সব সমমেলগুলোই উপস্থিত, অর্থাৎ একটাকে আমি মূল সুর বলছি, তারপরে 2, 3, 4, 5, 6, 7 এটা সবাই থাকবে। তাহলে এই যে খোলা নল এবং বদ্ধ নলের ক্ষেত্রে আমরা আলোচনা করলাম, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু আলোচনা করি। যে বদ্ধ নলের ক্ষেত্রে আমরা দেখলাম মূল সুর থাকবে এবং তার অযুগ্ম সমমেল অর্থাৎ অড হারমোনিক্স সেগুলো উপস্থিত থাকবে। আর খোলা নলের ক্ষেত্রে মূল সুর থাকবে এবং তার সমস্ত হারমোনিক্স এখানে উপস্থিত থাকবে। তো এইটা পরীক্ষাতে আসতে পারে। প্রথম যে আমি বলছি 11-এর পরীক্ষায় লিখতে দেয় যে একটা খোলা নল থেকে নিঃসৃত মূল সুর, বা দেখা হয় যে খোলা নল থেকে শুধুমাত্র অযুগ্ম সমমেলগুলো নির্গত হয়, এখানে সমস্ত সমমেল নির্গত হয়। খোলা নল বদ্ধ নলের এটা ভুল বললাম, বদ্ধ নল থেকে অযুগ্ম এবং খোলা নল থেকে সমস্ত সমমেলগুলো নির্গত হয়। খোলা নল এবং বদ্ধ নলের যে মূল সুরের তুলনা সেটাও পরীক্ষাতে আসতে পারে। এবার অঙ্ক কষার ক্ষেত্রে আমরা নেক্সট একটা ক্লাস করব, সেটা এই দুটো বিষয় অর্থাৎ টান করা তারের কম্পন এবং বায়ুস্তম্ভের কম্পন, তার কিছু নিউমেরিক্যালস নিয়ে সেখানে আলোচনা করব। তো অঙ্ক কষার ক্ষেত্রে ধর এখানে লিখি বদ্ধ নল একই দৈর্ঘ্যের কিন্তু, আর খোলা নল। বদ্ধ নলে কে আছে 1 মানে সমমেল আছে, তারপর কে আছে 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, এরকম। আর খোলা নলে কে আছে 1 আছে, তারপর 2 আছে, 3 আছে, 4, 5, 6, 7 সবাই আছে। তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে যে এর দ্বিতীয় সমমেলটা হলো প্রথম উপসুর, আর এর তৃতীয় সমমেলটা হলো প্রথম উপসুর। এর দ্বিতীয় উপসুর পঞ্চম সমমেল, এর দ্বিতীয় উপসুর কিন্তু তৃতীয় সমমেল। এইবার তোকে এইগুলো মেলাবে যে একটা খোলা নলের প্রথম উপসুর একটা বদ্ধ নলের চতুর্থ সমমেলের সঙ্গে মেলে। তাহলে এই রকমভাবে
যখন বিষয়গুলো বলবে তখন অঙ্কেতে সেগুলোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এইটা ছিল মোটামুটিভাবে আমাদের বায়ুস্তম্ভের যে কম্পন, সেই বায়ুস্তম্ভের কম্পনের থিওরিটা আলোচনা। এর পরের একটা ক্লাসে বায়ুস্তম্ভ এবং স্ট্রিং অর্থাৎ টান করা তার, এদের কিছু নিউমেরিক্যালস করাবো, দুটোর মিলেও কিছু থাকবে, তো সেই ব্যাপারটাও এখানে আলোচনা করতে হবে। আর তারপরে আমরা নেক্সট যে বিষয়গুলো আছে এরপরে সেগুলো পড়বো। আর একটা ক্লাস করব, সেটা হচ্ছে ওই টান করা তার ল্যাবরেটরিতে কীরকমভাবে তার এক্সপেরিমেন্ট আছে এবং বায়ুস্তম্ভের কম্পন তার কীরকম এক্সপেরিমেন্ট আছে।